তারও আগে আমি একটা প্রশ্ন যদি করি, আচ্ছা ধরুন শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম ওনারা মুক্তিযোদ্ধা না, তাত্ত্বিকভাবে ধরে নিলাম, তো কি হয়েছে? মানে মুক্তিযোদ্ধা হওয়াটা কি এতই বড় কিছু যেটা তাজউদ্দিন বা শেখ মুজিবুর রহমানকে ছাড়িয়ে যান? শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা না, আমি ধরে নিলাম, কি সমস্যা? আমরা শেখ মুজিবুর রহমানের অনেক সমালোচনা করতে পারি, করিও। এমনকি আমি কোনো একজনকে জাতির পিতা বলার পক্ষেও নই। আমি আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্সের নীতিতে বিশ্বাসী, কিন্তু তার মধ্যেও আমেরিকা যেভাবে একজনকে আলাদা করে ওয়াশিংটনকে, আমি শেখ মুজিবুর রহমানকে সেই সবচেয়ে বড় পিতা হিসাবেই, মানে আমাদের ফাউন্ডিং ফাদার, মানে জাতির পিতা না, দেশের ফাউন্ডারদের মধ্যে সবচেয়ে বড় হিসেবেও দেখি। কার্যকর একটা দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও এটা যুদ্ধ ছিল, এটার একটা অফিসিয়াল স্বীকৃতি। কিন্তু আগের ইতিহাসে এই স্বীকৃতি ছিল, কিন্তু এখানে একটা নতুন জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করতে, এখানে একটা তৎকালীন শব্দ আছে, এটা সম্ভবত এবার যুক্ত করা হয়েছে। মানে তৎকালীন জামাত এখনকার জামাতের মধ্যে পার্থক্য, তৎকালীন জামাত, তৎকালীন নেজামি ইসলামী, তৎকালীন, এই তৎকালীন শব্দটাকে আমি প্রটেস্ট করতে চাই। এটা একটা দল তৎকালীন হয় না। আমরা কি বলি যে আওয়ামী লীগ, মানে তৎকালীন আওয়ামী লীগ ৭১ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল? আমরা বলি না। সুতরাং তৎকালীন শব্দটার মধ্যে কিন্তু একটা শব্দের ভয়ঙ্কর মার প্যাচ আছে। যেটা জাহিদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন এই মুহূর্তে কতটা যৌক্তিক এবং জরুরি? ধন্যবাদ। আমরা এই মুক্তিযোদ্ধার সংজ্ঞার আলোচনার মধ্যে ঢুকতে গিয়ে আরেকটা আলোচনা মনে হয় একটু মিস করেছি, এই অধ্যাদেশ সংবলিত। আমি জায়গাটা দিয়ে একটু শুরু করি, অল্প কিছুক্ষণ সময়টা নিয়ে নিতে চাই। নিশ্চয়ই। মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেয়া হয়েছে 12 নম্বরে সংজ্ঞার মধ্যে। মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও হানাদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী, এই জায়গাটা ইম্পর্টেন্ট, রাজাকার আলবদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নেজামি ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। সো এইখানে আমাদের মুক্তিযুদ্ধের সংজ্ঞায় স্পষ্টভাবে এখন অন্তত কার্যকর একটা দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও এটা যুদ্ধ ছিল, এটার একটা অফিসিয়াল স্বীকৃতি। কিন্তু আগের ইতিহাসে এই স্বীকৃতি ছিল, কিন্তু এখানে একটা নতুন জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করতে, এখানে একটা তৎকালীন শব্দ আছে, এটা সম্ভবত এবার যুক্ত করা হয়েছে। মানে তৎকালীন জামাত এখনকার জামাতের মধ্যে পার্থক্য, তৎকালীন জামাত, তৎকালীন নেজামি ইসলামী, তৎকালীন, এই তৎকালীন শব্দটাকে আমি প্রটেস্ট করতে চাই। এটা একটা দল তৎকালীন হয় না। আমরা কি বলি যে আওয়ামী লীগ, মানে তৎকালীন আওয়ামী লীগ ৭১ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল? আমরা বলি না। সুতরাং তৎকালীন শব্দটার মধ্যে কিন্তু একটা শব্দের ভয়ঙ্কর মার প্যাচ আছে, যেটা দিয়ে আমি এক ধরনের জামায়াতকে দায় মুক্তি দেওয়ার, মানে বর্তমান জামাতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা হিসেবেও কিন্তু ইন্টারপ্রিট করা যায়। আমি আমার এই জায়গায় আমার নোট অফ ডিসেন্টটা জানিয়ে রাখলাম। এবার আমি আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমাদের মিডিয়ার জন্য এটা ঠিক শুধুমাত্র যে একটা সংজ্ঞা বা মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, এটা এখন সঠিক সময় ছিল কিনা, আদৌ দরকার ছিল কিনা, এই প্রশ্নগুলো যেমন আছে, তার চাইতে সম্ভবত আমাদের মিডিয়াকে বোঝার জন্য এই ঘটনাটা খুব ভালোভাবে কাজ করবে। আমরা এরকম নানান ফেনোমেননের মাধ্যমেই আসলে বুঝতে পারি আমাদের মিডিয়া কি করছে। প্রথম কথাটা হচ্ছে সংকটটা কেন হলো, তারও আগে আমি একটা প্রশ্ন যদি করি, আচ্ছা ধরুন শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম ওনারা মুক্তিযোদ্ধা না, তাত্ত্বিকভাবে ধরে নিলাম, তো কি হয়েছে? মানে মুক্তিযোদ্ধা হওয়াটা কি এতই বড় কিছু যেটা তাজউদ্দিন বা শেখ মুজিবুর রহমানকে ছাড়িয়ে যান? শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা না, আমি ধরে নিলাম, কি সমস্যা? আমরা শেখ মুজিবুর রহমানের অনেক সমালোচনা করতে পারি, করিও। এমনকি আমি কোনো একজনকে জাতির পিতা বলার পক্ষেও নই। আমি আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্সের নীতিতে বিশ্বাসী, কিন্তু তার মধ্যেও আমেরিকা যেভাবে একজনকে আলাদা করে ওয়াশিংটনকে, আমি শেখ মুজিবুর রহমানকে সেই সবচেয়ে বড় পিতা হিসাবেই, মানে আমাদের ফাউন্ডিং ফাদার, মানে জাতির পিতা না, দেশের ফাউন্ডারদের মধ্যে সবচেয়ে বড় হিসেবেও দেখি। এটা তো ইতিহাসের জায়গায় আছেই। এখন মুক্তিযোদ্ধা মানে আমরা আসলে যে ডিবেটটা চিরকাল চলেছে, যে মানুষটা বন্দুক হাতে আপনি আরেক শত্রুর বুলেটের বিরুদ্ধে দাঁড়াননি, আপনি আসলে যোদ্ধা কিনা ইজ এ কোয়েশ্চেন, বা আপনি পুরো যুদ্ধের প্রসেসের মধ্যে ছিলেন কিনা। আচ্ছা, এটাও আমি একটু বলে রাখতে চাই, এটা না হওয়াতেও খুব বড় শোরগোলের কিছু ছিল বলে মনে হয় না। ওতে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবই থাকেন, তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিনই থাকেন। কিন্তু এখন মিডিয়ার, আমার কাছে বরং র্যাদার এইসবের বাইরে মিডিয়ার আচরণ গুরুত্বপূর্ণ। যেমন ধরুন অনেকগুলো পত্রিকায় এই ধরনের একটা হেডলাইন করেছেন, আমরা যদি অধ্যাদেশটা ঠিকমতো পড়ি, এই হেডলাইনগুলো কি ঠিক আছে? উত্তর হচ্ছে না, এই হেডলাইনগুলো ভুল হয়েছে। এখন এটা মিসইনফরমেশন না ডিসইনফরমেশন, সে আলোচনা হতে পারে, যে আপনি কি ঠিকমতো না বুঝেই লিখে দিয়েছেন, কারণ এটা লেখার মতো গ্রাউন্ড এখানেই আছে, আবার এটা না লেখার মতো গ্রাউন্ডও এখানেই আছে, নাকি আপনি জেনে শুনে প্ল্যান করে লিখেছেন, তাহলে ডিসইনফরমেশন। অস্পষ্টতা ছিল, আসছি। যেমন ধরুন মুজিবনগর সরকারের
যারা আছেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হইবেন। সরকারে যারা ছিল এটা আছে। এখন এই সরকার বলতে কি বুঝি, যেমন আমাদের এখন বাংলাদেশ সরকারের বলতে আমরা আসলে কি বুঝি? 17 লক্ষ, শুধু উপদেষ্টা মণ্ডলী না। 18 লক্ষ মানুষ যিনি কর্মচারী পর্যন্ত আছেন, সেটাও কিন্তু সরকার। আচ্ছা, সো সরকারে যারা আছে সবাই মুক্তিযোদ্ধা সেই হিসাবে, কিন্তু এই অধ্যাদেশের আরেক জায়গায় আছে মুজিবনগর সরকারের বিভিন্ন অফিসার যারা আছেন তারা মুক্তিযোদ্ধা হবেন না, তারা মুক্তিযোদ্ধার সহযোগী হবেন। তার মানে হলো সরকারে যারা মন্ত্রী, মানে আমাদের তো তখন এটা রাষ্ট্রপতি শাসিত সিস্টেম ছিল, সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা মানে বীর মুক্তিযোদ্ধা, এটাই অধ্যাদেশেই আছে। আবার ক্ল্যারিফাই করা হয়েছে এর মধ্যেই, আবার একটা জায়গায় লেখা হয়েছে যে আলাদা করে নাই, যে প্রবাসী সরকারের কর্মকর্তা কর্মচারী যারা আছে, এখন আপনি কি মন্ত্রীদেরকেও কর্মকর্তা হিসেবে ধরছেন, শেখ মুজিবুর রহমানকেও কর্মকর্তা হিসেবে ধরছেন, ধরে ঢালাওভাবে বলে দিচ্ছেন সহযোগী? উত্তর হচ্ছে এটা ইন্টারপ্রিটেশন করাটার কোনো কারণ ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা মানে এই অধ্যাদেশের অস্পষ্টতা আছে। যেমন ধরুন সংজ্ঞার মধ্যে কিন্তু প্রবাসী সরকার বলতে কি, এই সংজ্ঞাটাও যদি দিয়ে দেওয়া হতো, সরকার বলতে এটা বোঝায়, আর অথবা আপনি যদি লিখে দিতেন যে প্রবাসী সরকারের এই মানুষগুলো মুক্তিযোদ্ধা, তাহলেই কিন্তু এই জিনিসটার সমস্যা ছিল না। কিন্তু ওনারা এই অস্পষ্টতা নিয়েছেন। কিন্তু আবারও বলছি, আমি খুব মন দিয়ে পড়ে দেখেছি, এটা থেকে বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায় শেখ মুজিবুর রহমানকে, তাজউদ্দিন আহমেদকে বীর মুক্তিযোদ্ধার নাম থেকে কেটে দেয়া হয়নি, এটা একদম স্পষ্ট। কিন্তু আমি অবাক হয়েছি কিভাবে তারা মিসগাইডেড হলেন, এটা ভুল। জি, মিস্টার রুমিন ফারহানা, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব আরেকটা জিনিস একটু যোগ করে রাখি, ঢালাওভাবে সবাইকে মুক্তিযোদ্ধার সহযোগী কনসেপ্টটা, এটা এই সরকারের আমলে হোক বা কখনো হোক, আমি পছন্দ করছি, সত্যিই পছন্দ করছি। যিনি স্বাধীন বাংলা বেতারে গান গাইছেন, গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, উনি সহযোগী, উনি বুলেটের সামনে বুক পাতেননি। মানে আমার কাছে একটা গানের লাইন মনে পড়লো, সিরাজিতে একটা গান, একসময় আমরা তাদেরকে কণ্ঠযোদ্ধা বলতেও শুনেছি। আমরা তো এখন রেমিটেন্স যোদ্ধাও বলি, মানে সবকিছুর মধ্যে না যুদ্ধ ডেকে আনি। যুদ্ধ মানে হলো ইউ হ্যাভ টু ফেস বুলেটস। শিলাজিতের একটা গান আছে এরকম, স্বাধীনতা নিয়েই, তুমি হয় বুঝবে কি হয়, ফুরফুরে দিন কেটে যায়, বোঝাচ্ছ স্বাধীনতা। তারপর বলে বুলেটে, মানে যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে, সে বুঝেছে স্বাধীনতার মানে। সো আমি ব্যক্তিগতভাবে যোদ্ধা বলতে বুঝি যিনি বুলেটে বুক পেতেছেন, যিনি বন্দুক হাতে দাঁড়িয়েছেন। সো বাকিদেরকে আমরা ছোট করছি না। এবং খুব গুরুত্বপূর্ণ কাজও আছে, আমাদের যে ফিল্ড হসপিটাল হয়েছিল, ডক্টরস, নার্সেস, তাদেরকেও কিন্তু মুক্তিযোদ্ধা সহযোগী বলা হয়েছে। একইভাবে তখনকার যে কেন্দ্রীয় সংসদ ছিল সেটার সদস্য, প্রাদেশিক যে পরিষদ ছিল তার সদস্য, সবাইকেই করা হয়েছিল, সবাই সহযোগী। এবং আমি মনে করি হরে দরে সবাইকে প্রবাসে বসে কমফোর্টেবল লাইফ, আমি ওনাদের অবদানকে ছোট করছি না, জীবনের ঝুঁকি নাই, রিফিউজি ক্যাম্পে নাই, কমফোর্টেবল লাইফে বসে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করেছেন, সহযোগিতা করেছেন, তাই সহযোগী। না, ওনাকে আমি শ্রদ্ধা করি। এবার আমাদের প্রধান উপদেষ্টাও এরকম কাজ করেছেন, আমরা প্রশংসা করি, অনেকেই করেন, ওনারা করেছেন, কিন্তু উনি জীবনের ঝুঁকি দূরে থাকুক, সামান্য কষ্টও করেন নাই। হরে দরে সবাইকে মুক্তিযোদ্ধা বলাটা আমি ঠিক মনে করি না।